হ্যালো ছাত্ররা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। যেহেতু বলেছি এই চ্যাপ্টারটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, তো মোটামুটি সবগুলো টপিক সম্পর্কে আইডিয়া তো থাকতেই হবে, কারণ প্রশ্ন কোথা থেকে আসবে সেটা কেউ বলতে পারে না। আগের রেকর্ডগুলো দেখে কোনো বোর্ডে হয়তো ধরে নিলাম কোনো টপিক থেকে কোনো বোর্ডেই প্রশ্ন আসে নাই, কিন্তু সেখান থেকে ইন ফিউচার যে আসবে না এমন কোনো কথা নেই, এমন কোনো গ্যারান্টি নেই। যেহেতু সিলেবাসে আছে, বইয়ে আছে, যে কোনো টপিক থেকে যে কোনো সময় প্রশ্ন আসতে পারে এবং সেজন্য আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে। তো ক্লাস শুরু করব যে টপিকটা নিয়ে। প্রথমত হচ্ছে ভর শক্তি সম্পর্ক, আইনস্টাইনের যে বিখ্যাত ভর শক্তি সম্পর্ক, সেটা ইকুয়েশনটা তোমরা কম বেশি জানো, ম্যাস এনার্জি রিলেশন, যে ভরকে শক্তিতে রূপান্তরিত করা সম্ভব, যেটা আধুনিক পদার্থবিজ্ঞানের একটা বেশ গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য অবদান, যেটা বলা হয় যে ভরকে শক্তিতে রূপান্তর করা সম্ভব। এবং সেই রূপান্তরের যে বিখ্যাত ইকুয়েশনটা আমরা জানি, ই ইকুয়ালস এমসি স্কোয়ার, যেখানে ই হচ্ছে শক্তি, এম হচ্ছে ভর এবং সি হচ্ছে আলোর বেগ। তো এই ইকুয়েশনটার প্রতিপাদনটা আমরা একটু দেখব, যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটি ইকুয়েশন। পরীক্ষায় প্রতিপাদন হিসেবে না আসলেও আমরা জেনে রাখবো প্রতিপাদনটা কিভাবে করতে হয়। তোমরা প্রতিপাদনগুলো অ্যাভয়েড করে যাও, দেখবে ফিজিক্সের ইন্টারমিডিয়েট লেভেলে বেশিরভাগ প্রতিপাদন কিন্তু ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এই ব্যাপারগুলো নিয়ে। তো এই জিনিসগুলো যদি প্র্যাকটিসে রাখুন, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশনের ম্যাথের প্রবলেমগুলো অনেকটা সহজ হয়, বা সেখানেও জিনিসটা কাজে দেয়। তো প্রতিপাদনগুলো মুখস্থ না করো, কিন্তু একেবারে অ্যাভয়েড করে যাবে না, একবার স্টাডি করে নেবে। তো প্রতিপাদনের শুরুতে ধরে নেওয়া হচ্ছে যে এম ভরের একটা বস্তুর উপর এফ বল যদি প্রয়োগ করা হয়, ইনিশিয়ালি সে বস্তুটার ভেলোসিটি ছিল 0, বেগ 0 ধরা হচ্ছে, যেহেতু সে স্থির অবস্থায় আছে, এবং তার উপর এফ পরিমাণ বল প্রয়োগ করা হলো টি সময় ধরে, ফলে সে একটা বেগ প্রাপ্ত হয়, সেই বেগটাকে ধরছি ভি পরিমাণ। তারপর আমরা নিউটনের সেকেন্ড ল অফ মোশন সেখান থেকে জানি যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক বা সমান, তার মানে বল সমান লিখতে পারি ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তনের হার মানে ভরবেগকে সময়ের সাপেক্ষে ডিভাইড করা, দ্যাট মিনস ডি/ডিটি এমভি লিখতে পারি আমরা। এখান থেকে ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ইউভি সূত্র তোমাদের ক্লাসে করিয়েছি, দেখিয়েছি সূত্রগুলো। ইউভি সূত্র অ্যাপ্লাই করবে, ডি/ডিটি ইউভি, সেই সূত্র অনুযায়ী আমরা জানি ইউ ডিভি/ডিটি, অর্থাৎ একটা টার্মকে প্রথমে ফিক্সড রেখে আরেকটাকে ডিফারেন্সিয়েট করা, প্লাস পরের টার্মটাকে ফিক্সড রেখে আগেরটাকে ডিফারেন্সিয়েট করা। এইটা ছিল ইউভি সূত্র। ইউ ডিভি/ডিটি প্লাস ভি ডিইউ/ডিটি, জাস্ট ওই সূত্রটাকে এখানে এম ভি এর ক্ষেত্রে যদি কাজে লাগাই, সেটা দাঁড়াবে এম ডিভি/ডিটি প্লাস ভি ডিএম/ডিটি। এটাকে আমরা একটা নোটেশন মার্ক করলাম 1 দিয়ে, এবং যেহেতু বল প্রয়োগ করছি, ডেফিনেটলি অবজেক্টটার একটা সরণ হবে, খুব ক্ষুদ্র পরিমাণ সরণ। আমরা এখানে যদি ডিএক্স কনসিডার করি, তো এই সরণের ফলে একটা কাজ সম্পন্ন হবে। সেই কাজটা খুব ক্ষুদ্র পরিমাণ কাজ, ক্ষুদ্র সরণের জন্য সেটাকে এফডিএক্স হিসেবে ধরে নিতে পারি। আবার কাজ কিন্তু আমরা কাজ শক্তি উপপাদ্য হতে জানি, কোনো বস্তুর উপকৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে এক্ষেত্রে গতিশক্তি বৃদ্ধি যেহেতু ডিই কে বলছি, তাহলে কাজ শক্তি উপপাদ্য হিসেবে হতে লেখা যায় ডিই কে সমান এফ ডিএক্স, অর্থাৎ গতিশক্তির পরিবর্তন কৃত কাজের সমান, সেই হিসেবে লিখছি। তো এখান থেকে এফ এর ভ্যালুটা, 1 নম্বরের যে ভ্যালুটা ছিল সেটা এখানে এই ইকুয়েশনে বসাও, এম ডিভি/ডিটি প্লাস ভি ডিএম/ডিটি ইন্টু ডিএক্স আমরা পেলাম। এখান থেকে জাস্ট কি করলাম, ডিএক্স মাল্টিপ্লাই করলাম, ব্র্যাকেটের ভেতরকার দুটি প্যারামিটারের সাথে ডিএক্স মাল্টিপ্লাই করলাম, এবং তারপর এটাকে যদি সাজিয়ে লিখি ডিএক্স/ডিটি আমরা জানি সেটা দাঁড়ায় হচ্ছে ভি ভেলোসিটি, ভি সমান সময়ের সাথে সরণের পরিবর্তন, সেই হিসেবে ডিএক্স/ডিটি সমান ভি যদি লিখি, তাহলে দাঁড়ায় এম ভি ডিভি প্লাস ভি স্কোয়ার ডিএম। যদি সাজিয়ে লিখে এম ভি ডিভি প্লাস ভি স্কোয়ার ডিএম, এইটাকে আরেকটা ইকুয়েশন হিসেবে ডিনোট করলাম। নাম্বার 2,
আমরা আপেক্ষিকতার গত ক্লাসে দেখেছিলাম দৈর্ঘ্য পরিবর্তন, ভরের পরিবর্তন, সময় পরিবর্তন, সময় প্রসারণ বা কাল প্রসারণ ছিল, দৈর্ঘ্য সংকোচন, ভর বৃদ্ধি। তো সেই ভর বৃদ্ধির সূত্রানুসারে আমরা গত ক্লাসে পেয়েছিলাম m সমান m0 ডিভাইডেড বাই √1 - b² / c²। তো সেই ইকুয়েশনটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, এখান থেকে লেখা যায় m × √1 - b² / c² সমান m0, উভয় পাশে স্কোয়ার করো, স্কোয়ার করলে যেটা পাই m² × 1 - b² / c² ইকুয়ালস m0², এবং এখান থেকে লেখা যায় m² c² - m² b² সমান m0² c²। এই টার্মগুলো জাস্ট একটু ছোট্ট ক্যালকুলেশন। তো এই ইকুয়েশনটা আমরা পেলাম এখানে। ওই ইকুয়েশনটা যেটা পেলাম m² c² - m² b² সমান m0² c², সেটাকে এবার যদি অন্তরীকরণ করি অন্তরীকরণ করছি m এর সাপেক্ষে, তাহলে দাঁড়ায় কি, যেখানে c এবং m0 ইনিশিয়াল যে ম্যাস সেটা যদি ধ্রুবক কনসিডার করি, তাহলে m এর সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা পাই c² 2mdm মাইনাস m² 2v/dv প্লাস v² 2mdm। এখানেও ইউভি সূত্রটা অ্যাপ্লাই করেছে, জাস্ট d/dm m² v², তাকে যদি ইউভি সূত্র দিয়ে ডিফারেন্সিয়েট করি আমরা পাবো m² 2v/dv প্লাস v² 2mdm। আর m0 এবং c দুইটাই যেহেতু কনস্ট্যান্ট, তাদেরকে ডিফারেন্সিয়েট করে আমরা পাই 0, রাইট সাইডে পাবো 0। তাহলে এরপরে দাঁড়ায় c² dm সমান, উভয় পাশে থেকে যদি আমরা 2m দিয়ে ডিভাইড করি বোথ সাইডকে, তাহলে দাঁড়ায় c² dm প্লাস mv/dv প্লাস v² dm। এই ইকুয়েশনটা পাই। এই ইকুয়েশনটা বের করার কারণ কি, আমরা 2 নম্বর ইকুয়েশনের রাইট সাইড ছিল mv/dv প্লাস v² dm, তো সেইখানে এই মানটা আমরা বসাতে পারি, অ্যাপ্লাই করতে পারি, তাহলে dek সমান দাঁড়ায় c² dm। তো এই ইকুয়েশন থেকে আলটিমেট যে এনার্জি, কাইনেটিক এনার্জির পরিমাণ পেতে হলে আমাদেরকে কি করতে হবে, এই ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করতে হবে। আর ইন্টিগ্রেট করতে হলে আমাদের এখানে লিমিট প্রয়োজন হবে। এখানে 3টি টার্ম রয়েছে, গতিশক্তি ek, ভর m, বেগ v, তাহলে 3টা টার্মের জন্য 3টা লিমিট লাগবে। দেখো, যখন ভর ইনিশিয়াল ভরে ছিল, অর্থাৎ m সমান m0 ছিল, তখন কিন্তু বস্তুটি স্থির অবস্থায় ছিল, তার মানে সে সময় তার লিমিট হচ্ছে v সমান 0। আর যেহেতু সে স্থির আছে, তার কোনো গতিশক্তি নাই, তার মানে ek সমান 0 হবে। আর বস্তুটির যখন বেগপ্রাপ্ত হয় তখন v সমান দাঁড়ায় v, তখন তার ভরেরও পরিবর্তন হয় আপেক্ষিকতা অনুসারে, সেটা হয় m সমান m, এবং সেক্ষেত্রে গতিশক্তিটাও সর্বোচ্চ, অর্থাৎ ek সমান ek। এই 3টা লিমিট আমরা যদি উপরের ইকুয়েশনটাতে বসাই, তাহলে আমরা টোটাল এনার্জিটা বের করতে পারবো। লিমিট বসানোর পরে এখানে জাস্ট ইন্টিগ্রেশনের কাজ করা, ইন্টিগ্রেট করলে dek এর ইন্টিগ্রেট করে আমরা পাই ek, এবং dm এর ইন্টিগ্রেট করে পাই m, এবং লিমিটগুলো বসালে আমরা যে ইকুয়েশনটা পাই ek সমান mc² মাইনাস m0 c², বা এখানে লিখতে পারি ek প্লাস m0 c² সমান mc²। m0 c², এটা ইনিশিয়াল অবস্থার m0 যেহেতু বস্তুটির ভর ছিল, সেই অবস্থায় তার শক্তিটা কিন্তু ভর শক্তি বা স্থিতিশক্তি, তাহলে m0 c²কে স্থির ভর শক্তি বা স্থিতিশক্তি বলতে পারি। তাহলে দাঁড়ায় গতিশক্তি যোগ স্থিতিশক্তি সমান mc², আর গতিশক্তি আর স্থিতিশক্তি মিলেই কিন্তু মোট শক্তি বা যান্ত্রিক শক্তি হয়, তাহলে মোট শক্তি পাচ্ছি E = mc²। তো এটাই আমাদের ভর শক্তির সম্পর্কের যে ইকুয়েশন, E সমান mc², তার প্রতিপাদন। জাস্ট কিছু ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন এর মাধ্যমে আমরা এই সমীকরণটার প্রতিপাদন করতে পারি। এরপরের যে টপিকটা আমরা দেখব, পারমাণবিক ভর একক। মূলত এই জিনিসটা তোমাদের বেশি প্রয়োজন হবে পরের চ্যাপ্টারে, অর্থাৎ পরমাণুর মডেল এবং পরমাণুর মডেল নিয়ে যে আলোচনা সেই চ্যাপ্টারে। তো এই চ্যাপ্টারে যেহেতু তোমাদের বইতে এই টপিকটা আছে, পারমাণবিক ভর একক এবং তার সমতুল্য শক্তি, সেটা নিয়ে একটু ডিসকাস করছি।
পারমাণবিক ভর একক বলতে কি বোঝায়? একটি কার্বন 12 পরমাণুর ভরে, কার্বনের তো বিভিন্ন আইসোটোপ আছে, কার্বন 12টাকে এখানে ধরা হচ্ছে। কার্বন 12 পরমাণু ভরের 1/12 অংশকে পারমাণবিক ভর বলা হয় অথবা অ্যাটমিক ম্যাস ইউনিট বলা হয়, যেখানে AMU বলতে অ্যাটমিক ম্যাস ইউনিট বলা হচ্ছে, এবং এটি কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশ। তো অ্যাটমিক ম্যাস ইউনিট জানলাম, তাহলে 1 AMU সমান আলটিমেটলি কতটুকু তার ভর হয় সেটা যদি আমরা ক্যালকুলেট করতে যাই, আমরা জানি 1 গ্রাম পরমাণুর বা 1 মোল পরমাণু, 1 গ্রাম পরমাণুতে পরমাণুর সংখ্যা, 1 গ্রাম পরমাণুতে পরমাণুর সংখ্যা হলো 6.023 × 10⁻23টি, এবং তার ভর হচ্ছে 12 গ্রাম, অর্থাৎ 1 গ্রাম পরমাণু তার টোটাল ভর হচ্ছে 12 গ্রাম। তাহলে একটা পরমাণুর ভর কত হবে? জাস্ট 12 ডিভাইডেড বাই যদি আমি টোটাল পরমাণুর সংখ্যা দিয়ে ভাগ করি, সেটা হবে একটি কার্বন পরমাণুর ভর। কিন্তু আমার AMU তার সংজ্ঞা থেকে আমরা একটু আগে জানলাম যে কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশ, অর্থাৎ কার্বন 12 পরমাণুর যে ভর তাকে 12 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় তাকেই এক পারমাণবিক ভর বলে। তাহলে 1 AMU সমান দাঁড়াবে কার্বন 12 পরমাণুর ভর ডিভাইডেড বাই 12। একটি কার্বন 12 পরমাণুর ভর আমরা মাত্র নির্ণয় করলাম, 12 ডিভাইডেড বাই 6.023 × 10⁻23। তো সেটা অ্যাপ্লাই করে 1 AMU বা অ্যাটমিক ম্যাস ইউনিট বা পারমাণবিক ভর একক, সেটা সমান পাই 1.66057 × 10⁻27 কেজি। তাহলে পারমাণবিক ভর একক পেলাম। এখন আমরা তো E=mc² ইকুয়েশন পড়েছি, অর্থাৎ ভরকে শক্তিতে রূপান্তর করা যায়, তার মানে এই পরিমাণ ভরকেও শক্তিতে রূপান্তর করা যাবে, এবং সেটা কতটুকু হবে, যে এক পারমাণবিক ভর এককের তুল্য শক্তি, সেটা নির্ণয় করতে হলে আমাদের যেটা ইকুয়েশন ইউজ করব, E=mc²। সেখানে m এর ভ্যালু অ্যাটমিক ম্যাস ইউনিট একটু আগেই আমরা পেলাম 1.66057 × 10⁻27। আর আলোর বেগ, এখানে এক্স্যাক্ট ভ্যালুটা পাওয়ার জন্য আলোর বেগ 3 × 10⁸ না ধরে 2.9979 কনসিডার করা হয়েছে, × 10⁸ সেই মানটা কনসিডার করা হয়েছে। তো এইটা যদি আমরা মাল্টিপ্লাই করি বোথ m and c², ভ্যালুটা পাবো জুল এককে। তো আমরা যখন শক্তিতে কনভার্ট করি, আলটিমেটলি সবচেয়ে বড় এককটা হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্ট। সেই মেগা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে হলে প্রথমে জুলকে কনভার্ট করতে হবে ইলেকট্রন ভোল্টে, অর্থাৎ ইলেকট্রন ভোল্টে কনভার্ট করা মানে কি, ইলেকট্রনের যে পরিমাণটা, আধানের পরিমাণ, সেটা দিয়ে ভাগ করতে হবে, সেটা হচ্ছে 1.602 × 10⁻19। তো সেটা দিয়ে ভাগ করলে এটা কনভার্ট হয়ে যাবে ইলেকট্রন ভোল্টে। তো আমরা ইলেকট্রন ভোল্টের রেজাল্টটা পাই 9.315 × 10⁸ ইলেকট্রন ভোল্ট। এবার এটাকে মেগা ইলেকট্রন ভোল্টে নিয়ে যাব। মেগা ইলেকট্রন ভোল্টে নিয়ে যেতে হলে আমাদের, যেহেতু 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান 10⁶ ইলেকট্রন ভোল্ট, আমরা উল্টা কাজটা করছি, ইলেকট্রন ভোল্টকে মেগা ইলেকট্রন ভোল্টে নিচ্ছি, অর্থাৎ ছোট এককে বড় এককে নিয়ে যাচ্ছি, সেটা ভাগ করতে হবে, অর্থাৎ 10⁶ দিয়ে ভাগ করতে হবে। তাহলে মেগা ইলেকট্রন ভোল্ট আলটিমেট রেজাল্টটা যা দাঁড়ায় 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। এই প্রশ্নটা, অর্থাৎ এক পারমাণবিক ভর এককের তুল্য শক্তি, MCQতে তো বারবারই আসে, তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন হিসেবেও আসতে পারে, এক পারমাণবিক ভর এককের তুল্য শক্তি কত সেটা নির্ণয় করো। সেটা ইলেকট্রন ভোল্ট এককে আসতে পারে বা মেগা ইলেকট্রন ভোল্ট এককে আসতে পারে। তো দুইটা মানই আমাদের জানা থাকতে হবে এখানে। এরপরে যে বিষয়টা জানবো, মৌলিক বল বলতে কি বুঝি? মৌলিক বল 4 প্রকার আছে: মহাকর্ষ বল, তড়িৎচৌম্বক বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। এই জিনিসগুলো ডিটেলস আমরা ফার্স্ট পেপারে চ্যাপ্টার 6-এ পড়েছি, মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে। তো এটা নিয়ে এখন ডিসকাস করব না, তোমরা ওই টপিকগুলো একটু জাস্ট দেখে নেবে।
এরপরে যেটা জানবো কালো বস্তুর বিকিরণ এবং সেখানে প্ল্যাঙ্কের ব্যাখ্যাটা। কালো বস্তুর বিকিরণ আমাদের জানতে হবে কেন? বিজ্ঞানী প্ল্যাঙ্ক যে আলোর সম্পর্কে তত্ত্ব দেন, কোয়ান্টাম তত্ত্ব, সেই জিনিসটা বুঝতে হলে সেখানে কালো বস্তুর বিকিরণ থেকে আমাদের স্টার্ট করতে হবে। কালো বস্তু বলতে কি বোঝায়? চিরায়ত পদার্থবিজ্ঞান অনুসারে অনেকগুলো বিষয় ব্যাখ্যা করা গেলেও সব বিষয় পদার্থবিজ্ঞানের বা আলো রিলেটেড সব বিষয় কিন্তু ব্যাখ্যা করা যায় না। চিরায়ত পদার্থবিজ্ঞান অনুসারে বলা হতো যে শক্তি একটা বিকিরণ হয় বা শোষণ হয়, যাই হোক না কেন সেটা কন্টিনিউয়াস বা নিরবিচ্ছিন্নভাবে ঘটে, অর্থাৎ সেখানে কোনো গ্যাপ থাকবে না, স্পেস থাকবে না। কিন্তু এই মতবাদ অনুসারে আমাদের যে আলো সম্পর্কিত কিছু ঘটনা, যেমন কৃষ্ণ বস্তুর বিকিরণ, আলোক তড়িৎ ক্রিয়া, কম্পটন ক্রিয়া ইত্যাদি ঘটনা ব্যাখ্যা করা যায় না। ফলে যেহেতু এই তত্ত্ব দিয়ে আমরা এই ঘটনাগুলো ব্যাখ্যা করতে পারছি না, একটা নতুন তত্ত্বের উদ্ভব হয়, তখন সেটাকে বলা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। তো কোয়ান্টাম তত্ত্ব কি জানার আগে কালো বস্তু কি সেটা একটু জানি। যে কালো মানে কি, যার রং বর্ণ কালো সেটাই কালো বস্তু? না, সেটা কালো বস্তু নয়। যে বস্তু তার উপর আপতিত সকল দৃশ্য অদৃশ্য তড়িৎচুম্বক বিকিরণ শোষণ করে তাকেই কালো বস্তু বলা হয়। একটা বস্তুর উপর আপতিত কিছু আলো তো দৃশ্যমান হয়, কিছু আলো দৃশ্যমান হয় না। তো সেই সব ধরনের আলোর বিকিরণ যদি সে শোষণ করে নেয়, তখন সেই বস্তুটাকে আমরা কালো বস্তু বলি। কালো বস্তু আর আদর্শ কালো বস্তু কিন্তু একটু আলাদা ব্যাপার। কালো বস্তু হলেই যে সেটা আলাদা আদর্শ কালো বস্তু হবে এমন না। ধরো একটা অবজেক্টের উপর যদি লাইট এসে পড়ে, এখানে তিনটা বা বিকিরণ এসে পড়লো, সেখানে তিনটা ঘটনা ঘটতে পারে। একটা হতে পারে অবজেক্টের উপর আলো আসার পর সেটা কিছু পরিমাণ শোষণ হতে পারে বা অ্যাবজর্পশন হতে পারে। কিছু পরিমাণ আলো আবার সেই অবজেক্টের উপরে এসে পড়ার পরে বা অবজেক্টের বাইরের সারফেস দ্বারা প্রতিফলন হতে পারে বা রিফ্লেকশন হতে পারে। কিছু পরিমাণ আলো সেই অবজেক্ট থেকে অন্য অবজেক্টে স্থানান্তর হতে পারে বা ট্রান্সমিশন হতে পারে। ঠিক আছে, তো এইখানে শোষণ, প্রতিফলন এবং স্থানান্তর অর্থাৎ অ্যাবজর্পশন, রিফ্লেকশন বা ট্রান্সমিশন, বা সংক্ষেপে যদি মনে রাখতে চাই র্যাট, রিফ্লেকশন, অ্যাবজর্পশন অ্যান্ড ট্রান্সমিশন, এই তিনটা মিলে যদি আমরা ধরি একটা বস্তুতে অ্যাবজর্পশন, রিফ্লেকশন এবং ট্রান্সমিশন মিলে টোটাল সংখ্যাটা, টোটাল পরিমাণটা এক, তাহলে যে কোনো বস্তুই কিন্তু তুমি আমি যে কেউ কালো বস্তু বলতে পারি। কারণ আমাদের উপর যদি আলো এসে পড়ে, সেই আলোর রিফ্লেকশন হয়, সেই আলোর অ্যাবজর্পশন হয়, আবার আমাদের পাশে যখন খুব গরম পড়ে তখন পাশাপাশি একজনের হিটের কারণে আরেকজন কিন্তু পাশে থাকা ব্যক্তি বা বস্তুটি কিন্তু সেই হিটটা ফিল করে। সেটা কেন হয়? ট্রান্সমিশনের কারণে। খুব ফর্সা একজন মানুষকেও কিন্তু কালো বস্তু বলা যায়, কারণ তার ক্ষেত্রে শোষণ, রিফ্লেকশন, ট্রান্সমিশন এই ব্যাপারগুলো যদি কাজ করে তাহলে সেটাকেও কালো বস্তু বলা যাবে। কিন্তু আদর্শ কালো বস্তু যদি আমি বলতে চাই, আদর্শ কালো বস্তু হচ্ছে সেই বস্তু যে তার উপর আপতিত সব বিকিরণ শুধুমাত্র অ্যাবজর্পশন করবে। আদর্শ কালো বস্তুর বেলায় নো রিফ্লেকশন অ্যান্ড নো ট্রান্সমিশন, অর্থাৎ R0 T0, তাহলে টোটাল অ্যামাউন্টটাই থাকে অনলি অ্যাবজর্পশন হিসেবে A = 1 দ্বারায়, অর্থাৎ টোটালটাই হয় অ্যাবজর্পশন। তো সেই ধরনের বস্তুকে বলা হয় আদর্শ কালো বস্তু, যার উপর আপতিত সকল বিকিরণ সে শোষণ করে নেবে এবং তাকে যদি আবার উত্তপ্ত করা হয় সে সকল বিকিরণ নিঃসরণ করবে। এই ধরনের বস্তুকে আদর্শ কালো বস্তু বলা হয়। তা এই আদর্শ কালো বস্তুর বিকিরণ নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে বিকিরণের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কিত এবং শক্তির সম্পর্ক আছে, সেই বিষয়গুলো ব্যাখ্যা করতে গিয়ে বিজ্ঞানী ভিন একটা সূত্র প্রদান করেন যে কৃষ্ণ বস্তুর বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য হবে তার পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক। কৃষ্ণ বস্তুর বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক। যেটা বলছিলাম, কৃষ্ণ বস্তুর বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক। তোমরা তরঙ্গ দৈর্ঘ্য ব্যাপারটা বা স্পেকট্রাম
এই ব্যাপারটা এর আগে যখন তোমরা এই চ্যাপ্টার পড়েছিলে, ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারে দেখেছিলে স্পেকট্রামের ব্যাপার, বিভিন্ন বা বর্ণালীর ব্যাপার, বিভিন্ন বর্ণের আলোর জন্য বিভিন্ন ধরনের তরঙ্গ দৈর্ঘ্য হয় এবং এই তরঙ্গ দৈর্ঘ্যের সাথে পরম তাপমাত্রার সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যত ছোট হবে তার তাপমাত্রা তত বেশি হবে। এবং এই ইকুয়েশনটার কনসেপ্টটা ব্যবহার করেই কিন্তু মাইক্রোওয়েভ তৈরি করা হয়, বা মাইক্রোওয়েভে রান্নার ক্ষেত্রে সুবিধাটা কি হয়, যে আমরা যে আলো ব্যবহার করছি তার তরঙ্গ দৈর্ঘ্য যদি কম হয় সেক্ষেত্রে তাপমাত্রাটা বেশি হবে। সো সে কারণে মাইক্রো মানে খুব ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের আলো বলা হয়। তো সেই মাইক্রোওয়েভে বা ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করে যেটা করা হয়, কুকিংটাকে দ্রুত করা হয়, কারণ টেম্পারেচার সেখানে বেশি জেনারেট হবে। এছাড়াও রান্নাবান্নায় তোমরা দেখো চুলার হিটটা যদি একটু কম রাখা হয়, খুব হাই স্পিডে না দিয়ে মোটামুটি মাঝারি রাখা হয়, তখন রান্নাটা সবচেয়ে ভালো হয়। কারণ হচ্ছে মাঝামাঝি হিটে যে আগুনের বর্ণটা থাকে সেটা বেগুনি থাকে, এবং হাই হিটে যে বর্ণটা থাকে সেটা দেখবে লাল থাকে। বেগুনি বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে কম। জানো যে দৃশ্যমান বর্ণালীর মধ্যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। সো বেগুনি বর্ণের আলোটা যখন নীল বা বেগুনি হলে সেক্ষেত্রে তাপমাত্রাটা বেশি হবে, এবং যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য ছোট থাকে সেটা খাবারের মধ্যে সেই তরঙ্গ দৈর্ঘ্যের আলো সহজে প্রবেশ করবে এবং রান্নাটা সহজ হবে। তো এতগুলো কথা কেন বললাম, তাপমাত্রা এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে যে একটা সম্পর্ক আছে সেটা বোঝানোর জন্যই বললাম। তো ভিনের সূত্র হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা কৃষ্ণবস্তু বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক। এই সূত্রের ক্ষেত্রে একটা ধ্রুবক তিনি ব্যবহার করেন, সেই ধ্রুবকের মানটা হচ্ছে 2.9 × 10⁻³ মিটার কেলভিন। তো এই সূত্রটা ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণের ব্যাখ্যায় বেশ ভালো কাজ করলেও বা ব্যাখ্যা দিতে পারলেও দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণের ব্যাখ্যা এই সূত্রটি করতে সক্ষম হয়নি। সে কারণে সেই দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণের শক্তি ব্যাখ্যার জন্য বিজ্ঞানী র্যালে জিন্স একটা সূত্র প্রদান করেন, সেটা হচ্ছে ই ল্যামডা ইজ প্রপোর্শনাল টু λ⁴, অর্থাৎ বিকিরণের শক্তি সেটা তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক, যেটা ভিনের সূত্রে ছিল তরঙ্গ দৈর্ঘ্যের পঞ্চম ঘাতের ব্যস্তানুপাতিক, সেটা বিজ্ঞানী র্যালে জিন্সের প্রদত্ত সূত্রানুসারে সেটা দাঁড়ায় চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। তো দেখা যাচ্ছে দুইটা সূত্র মিলে সকল ধরনের তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাখ্যা দিতে পারে এমন হচ্ছে না। কোনো সূত্র দেখা যাচ্ছে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ ব্যাখ্যা দিচ্ছে, আবার কোনো সূত্র দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণের শক্তি সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছে। তো তাদের এই ধারণাটাকে কাজে লাগিয়ে 1900 সালে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম তত্ত্বের ভিত্তিতে কৃষ্ণবস্তুর যে বিকিরণের সন্তোষজনক ব্যাখ্যা দেন, যেখানে সব ধরনের বিকিরণের ব্যাখ্যা দেওয়া সম্ভব। তো তিনি যে ইকুয়েশনটা প্রদান করেন কৃষ্ণবস্তুর বিকিরণের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কের, সেটা হচ্ছে ই ল্যামডা ডি ল্যামডা ইকুয়ালস 8/hf ডিভাইডেড বাই e⁻hf/kT - 1 ইন্টু λ⁴ ডি ল্যামডা, বা ডি ল্যামডা যেহেতু লেফট সাইডে ছিল সেটা না লিখলেও হয়। এই ইকুয়েশনটাকে আরেকটা ফর্মেও লেখা যায়, যেহেতু আমরা f সমান জানি c/λ বা c সমান f ল্যামডা জানি, তাহলে f সমান c/λ ঠিক আগের ইকুয়েশনটাতে বসালে সেটা কি দাঁড়ায় 8/hc λ⁻⁻5, যেহেতু ল্যামডা নিচে যাচ্ছে হরে যাচ্ছে, সেটাকে যদি উপরে লিখতে চাই উপরে -4 এর জায়গায় -5 হবে e⁻hc ডিভাইডেড বাই λ⁻kT - 1। এটা হচ্ছে কৃষ্ণবস্তুর বিকিরণ সম্পর্কে আলটিমেটলি বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক কর্তৃক যে সূত্রটা, সেটা এখানে কোন প্যারামিটার কি সেটা একটু আমরা জানি। প্রথমত যেটা বলা হচ্ছে ই ল্যামডা কৃষ্ণবস্তুর বিকিরণ ক্ষমতা বা শক্তি, সেটা ডি ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক,
যেহেতু বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক সূত্রটি প্রদান করেন, প্ল্যাঙ্কের ধ্রুবক, এই প্ল্যাঙ্কের ধ্রুবকের একটা নির্দিষ্ট মান আছে, সেটা একটু পরে বলছি। এফ হচ্ছে ফোটনের কম্পাঙ্ক, কে হচ্ছে বোলসম্যান ধ্রুবক এবং টি হচ্ছে পরম তাপমাত্রা এখানে। তো প্যারামিটারগুলো কোনটা কি এটা আমরা জেনে নিলাম। তাহলে কোয়ান্টাম তত্ত্ব আলটিমেটলি তাহলে কি, ম্যাক্স প্ল্যাঙ্কের যে কোয়ান্টাম তত্ত্ব, চিরায়ত পদার্থবিজ্ঞানের যে তত্ত্ব বলতো যে আলো নিরবিচ্ছিন্ন এবং কন্টিনিউয়াস ওয়েতে নির্গত হয়, সেটা না বলে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক বললেন কি, যে শক্তির বিকিরণ গুচ্ছ বা কতগুলো প্যাকেট আকারে হয়, সেই ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছগুলোকে তিনি নাম দিয়েছিলেন কোয়ান্টা, বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক নাম দিয়েছিলেন কোয়ান্টা, কিন্তু পরবর্তীতে বিজ্ঞানী লুইস এই ক্ষুদ্র প্যাকেটগুলোর নাম দেন ফোটন, এবং এই ফোটনই হচ্ছে আলোর ক্ষুদ্রতম একক, যেটা বিজ্ঞানী লুইস নাম দেন ফোটন। এবং প্রতিটি ফোটনের সাথে ইনভলভ যে শক্তি সেটা হচ্ছে ই সমান এইচ এফ পরিমাণ, যেখানে ই হচ্ছে শক্তি, এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মানটা হচ্ছে 6.63 × 10⁻34 জুল সেকেন্ড, এই মানটা আমাদের মুখস্থ রাখতে হবে। আর এফ তো হচ্ছে ফোটনের কম্পাঙ্ক। ফোটন কি সেটা সম্পর্কে জানলাম। এরপর এই চ্যাপ্টারের আরেকটা ইম্পর্টেন্ট টপিক এক্স রে সম্পর্কে তোমরা মোটামুটি জেনেছো, ক্লাস 9-10 বইতেও ছিল। এক্স রে কি জানো সবাই। বিজ্ঞানী রন্টজেন এক্স রে আবিষ্কার করেন, তিনি একজন জার্মান বিজ্ঞানী ছিলেন এবং 1895 সালে তিনি প্রথম এক্স রে আবিষ্কার করেন। তো এক্স রে আবিষ্কারের মেকানিজমটা কি, যে দ্রুত গতি সম্পন্ন ইলেকট্রন কোনো ধাতব পাতে আঘাত করলে তা থেকে উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ ওই ধাতব পাত থেকে উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন অজানা এক প্রকার বিকিরণ উৎপন্ন হয়, এবং এই রশ্মিটা যেহেতু অজানা রশ্মি ছিল, এটাকে নাম দেওয়া হয়েছে এক্স রে। তো এই এক্স রে জেনারেশনের বেশ কয়েকটা প্রসেস আছে, গ্যাস নল পদ্ধতি, কুলিজ নল পদ্ধতি, বিটাট্রন পদ্ধতি, যার মধ্যে গ্যাস নল এবং কুলিজ নল পদ্ধতিটাই বেশি ব্যবহার হয়। যে পদ্ধতি হোক না কেন, এক্ষেত্রে একটা কাঁচ নল ব্যবহার করা হয়, যেটাকে ক্ষরণ নল বলে, বিশেষ এক ধরনের ক্ষরণ নল কথাটার মানে হচ্ছে এই কাঁচ নলটার ভেতরকার যা বায়ু আছে সেটাতে বায়ুটাকে বের করে দেওয়া হয়, অর্থাৎ ভিতরের প্রেশার অনেক কম রাখা হয়। কারণ যদি প্রেশার কম না রাখা হয়, যে ইলেকট্রনটা জেনারেট হবে সেই ইলেকট্রনটা মুভ করবে না। তো ইলেকট্রনের মুভমেন্টের জন্য ভেতরকার বায়ুগুলোকে একেবারে বের করে দেওয়া হয় এবং প্রেশারটা খুব কম রাখা হয়, এই নলটাকেই ক্ষরণ নল বলা হয়। তো এই ক্ষেত্রে যে পরিমাণ প্রেশার ইউজ করা হয় প্রায় 10⁻³ মিলিমিটার রেঞ্জের, খুব কম পরিমাণ প্রেশার যদি অ্যাপ্লাই করা হয়। প্রাইমারি মেকানিজম যদি বলতে চাই, যে এই নলের একটা ক্যাথোড এবং একটা অ্যানোড, দুটি প্রান্ত থাকে এবং একটা উচ্চ বিভব পার্থক্য এই ক্যাথোড আর অ্যানোডের মধ্যে মেনটেন করা হয়, এবং টাংস্টেন একটা ফিলামেন্ট থাকে, যেটার কারণে ক্যাথোডটা উত্তপ্ত হয়। ক্যাথোডটা যদি উত্তপ্ত হয় সেক্ষেত্রে সেখান থেকে ইলেকট্রনের একটা বিম নির্গত হয় বা রে নির্গত হয়। তো যেহেতু ক্যাথোড থেকে রে নির্গত হয়, সেজন্য এই টিউবটাকে ক্যাথোড রে টিউবও বলা হয়। সিআরটি টিউব তোমরা জানো নামটা, সিআরটি টিউব, এই টিউবটাকে বলা হয় ক্যাথোড রে টিউব। এই সিআরটি টিউবের মেকানিজমকে কাজে লাগিয়ে টিউবলাইট তৈরি করা হয়েছে। টেলিভিশনে আগেরকার যে টেলিভিশনগুলো ছিল পিকচার টিউব, সেটা আসলে একটা সিআরটি টিউব, তারই অ্যাপ্লিকেশন ছিল। তো এই সিআরটি টিউব যেহেতু এখানে ক্যাথোড থেকে রে নিঃসরণ হয়, এ কারণে এটাকে ক্যাথোড রে টিউব বা সিআরটি টিউব বলা হয়। আরেকটা কথা যেটা বললাম, ক্যাথোড আর অ্যানোডের মধ্যে উচ্চ বিভব পার্থক্য এখানে মেনটেন করতে হবে, যেটা প্রায় 30,000 থেকে 50,000 ভোল্ট রেঞ্জে। এখন নর্মাল যে আমাদের ইলেকট্রিক সাপ্লাই আমরা পাই, সেখানে তো অনলি 220 ভোল্ট পাই আমরা। তো সেখান থেকে এত হাই ভোল্টেজে কনভার্ট করতে হলে এখানে একটা স্টেপ আপ ট্রান্সফর্মার ইউজ করা হয়, তোমরা জানো। লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে কনভার্ট করতে হলে স্টেপ আপ ট্রান্সফর্মার ইউজ হয়। এটা অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে, একটা ছোট প্রশ্ন, যে এক্স রে মেশিনে বা সিআরটি যে টিউবে সেখানে বা এক্স রে জেনারেশনের সময় তোমার স্টেপ আপ ট্রান্সফর্মার সেটা ইউজ করার কারণ কি কারণে ইউজ হতে পারে।
তো এই উচ্চ বিভব পার্থক্যে কনভার্ট করার জন্যই এখানে স্টেপ আপ ট্রান্সফর্মার ইউজ করা হয়। তো প্রাইমারি বিষয়গুলো আমরা জানলাম। এরপরে মেকানিজমটা কি এখানে যে ক্যাথোড থাকলো, ক্যাথোড থেকে ক্যাথোডের ঠিক অপোজিটে একটা টার্গেট রাখা হয়, যেটা মেটালের টার্গেট, মেটাল দিয়ে তৈরি একটা টার্গেট রাখা হয় এবং ক্যাথোডটাকে ফিলামেন্টের মধ্য দিয়ে কারেন্ট পাস করিয়ে যদি উত্তপ্ত করা হয়, সেখান থেকে আস্তে আস্তে ইলেকট্রন নির্গত হয় এবং এই ইলেকট্রনগুলো যত উচ্চবেগ প্রাপ্ত হয় তত জোরে তারা টার্গেটে গিয়ে আঘাত করে এবং সেখান থেকে একটা রে নির্গত হয়। তো এইখানে যখন ক্যাথোড থেকে বিপুল পরিমাণ ইলেকট্রন নির্গমন হয়, তখন সবগুলো ইলেকট্রন যে টার্গেটে গিয়ে আঘাত করবে এমনটা হওয়ার কোনো কারণ নেই, কারণ ইলেকট্রন খুব ক্ষুদ্র একটা কণা। সো সেক্ষেত্রে কিছু ইলেকট্রন বিক্ষিপ্ত হয়ে যাওয়ার সুযোগ থাকে। তো যাতে সেই ইলেকট্রনের বিক্ষেপণ না হয়, এই ক্যাথোডের টিউব বা গ্যাস নল টিউবটার ভেতরে কিন্তু দুই পাশে মলিবডেনামের দুটো প্যারালাল লেয়ার রাখা হয়। মলিবডেনামের প্যারালাল লেয়ারটা রাখার কারণ কি, ইলেকট্রন যদি এই ক্যাথোড থেকে নিঃসরিত হয়ে বিক্ষিপ্ত হয়ে যায় তার দিক, সেক্ষেত্রে মলিবডেনামে ধাক্কা লেগে সেটা আবার তার আগের জায়গায় ফিরে আসে এবং টার্গেটে গিয়ে আলটিমেটলি আঘাত করে এবং সেখান থেকে কিছু পরিমাণ হাই এনার্জি ফোটন নির্গমন হয়। তো এই জিনিসটাকেই বা ওই যে অজানা রেটা নির্গত হলো, সেই রেটার একটা ভেদন ক্ষমতা আছে, মানব শরীরে সেটা ভেদন করতে পারে বা বিভিন্ন অবজেক্টে সেটা ভেদন করতে পারে। তো তার একটা শক্তি আছে, ক্যাথোড থেকে লক্ষ্যবস্তুতে বা টার্গেটে আঘাত করার পরে ইলেকট্রনগুলো বিপুল পরিমাণ আঘাত করার পূর্বে ইলেকট্রনগুলো বিপুল পরিমাণ শক্তি অর্জন করে এবং সেই শক্তি নিয়ে যখন সে মেটাল টার্গেটে আঘাত করলো, সেইখান থেকে তখন এক্স রেটা বেরিয়ে আসে। ঠিক আছে, তো আলটিমেট মেকানিজম হলো এটা এক্স রে জেনারেশনের। এই যে ইলেকট্রন এক্স রেটা বেরিয়ে আসলো, এই ক্ষেত্রে আমরা এই এক্স রের যে তরঙ্গ দৈর্ঘ্য, তার ফ্রিকোয়েন্সি, এই জিনিসগুলো আমাদের জানার প্রয়োজন আছে ম্যাথের জন্য, বা ইকুয়েশনগুলো পরিচিত হওয়া আমাদের প্রয়োজন আছে। সেটা কিভাবে ডিটারমিন করব, যে ইলেকট্রনগুলো টাংস্টেন থেকে নির্গত হয় তাদের একটা শক্তি নিয়েই তো তারা বেরিয়ে আসে, সেই শক্তিটাকে ধরছি E=12 mv²। আমরা গতিশক্তি জানি E=12 mv², যেখানে v হচ্ছে ভেলোসিটি। আবার যে টার্গেটে আঘাত করার পরে যে ফোটনগুলো বেরিয়ে আসে তাদের একটা শক্তি থাকে, সেই শক্তিটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট এককে। E = ইলেকট্রন ভোল্ট, এখানে v বলতে ভোল্ট বোঝাচ্ছে, ক্যাপিটাল V। আবার যে গতিশক্তি যেটা ইলেকট্রনের ছিল, সেটা তো কনভার্ট হয়ে আলোক শক্তিতে রূপান্তরিত হয় এবং ফোটন আকারে বেরিয়ে আসে টার্গেট থেকে। তো সেক্ষেত্রে গতিশক্তি যেটা ছিল সেটা কনভার্ট হলো আলোক শক্তিতে, অর্থাৎ HF ফোটনের শক্তিতে। তো এই তিনটা ইকুয়েশনকে মোটামুটি যদি আমরা একটু কম্বিনেশন করি, আমরা এক্স রে তার তরঙ্গদৈর্ঘ্য এবং ফ্রিকোয়েন্সি মেজার করতে পারবো। 1 এবং 2 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি 12 mv² = EV, যেখানে v হচ্ছে ভেলোসিটি অফ ইলেকট্রনের ভেলোসিটি, v সমান দাঁড়াবে টুয়াইস EV, ক্যাপিটাল V ডিভাইডেড বাই m, ক্যাপিটাল V হচ্ছে ভোল্ট। আর 2 এবং 3 নম্বর সমীকরণকে যদি আমরা একটু কোঅর্ডিনেট করি, সেখানে দাঁড়াবে HF = EV ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ এখান থেকে F সমান লিখতে পারি EV/h। আবার F সমান আমরা জানি c/λ, সেক্ষেত্রে ল্যামডা যেটা পাবো সেটা হবে hc/ev। আমরা একটু আগেই জেনেছিলাম যে তরঙ্গ দৈর্ঘ্য যত কম হয় তার শক্তি তত বেশি হয়, তাহলে এখানে শক্তি বেশি অর্জনের জন্য তরঙ্গ দৈর্ঘ্যটা মিনিমাম হতে হবে আর ফ্রিকোয়েন্সিটা হতে হবে ম্যাক্সিমাম। কারণ শক্তির সঙ্গে ফ্রিকোয়েন্সির একটা সরাসরি সম্পর্ক রয়েছে, যে শক্তি ফ্রিকোয়েন্সির বা কম্পাঙ্কের বর্গের সমানুপাতিক। তো সেক্ষেত্রে তাহলে ফ্রিকোয়েন্সি যদি নির্ণয় করতে চাই, আমরা একটু আগেই তো দেখলাম HF = EV, এই সমীকরণটা, এখান থেকে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি বা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যেটা পাবো সেটা হবে EV ডিভাইডেড বাই H পরিমাণ। তো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এবং মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্যের আমরা দুটি সূত্র বা দুটি সমীকরণ পেয়ে গেলাম।
এক্স রে আমরা একটু আগে বলেছি যে এক্স রে জেনারেট করার জন্য সেখানে একটা বিভব পার্থক্য মেনটেন করতে হয় সবসময়, এবং সেই বিভব পার্থক্যেও কতটুকু প্রয়োগ করছি তার উপর ভিত্তি করে এক্স রে দুই রকম হয়, কোমল এক্স রে এবং কঠিন এক্স রে। যদি বিভব পার্থক্য কম প্রয়োগ করা হয় সেইটা এক্স রেটা হয় কোমল এক্স রে, যেটা মানব শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে ডিসঅর্ডারগুলো রয়েছে সেইগুলো আইডেন্টিফাই করার জন্য ব্যবহার করা হয় কোমল এক্স রে, যেহেতু সফট টিস্যুগুলোকে সে পেনিট্রেট করবে শরীরের, সে কারণে এটাকে বলা হয় কোমল এক্স রে। আবার এক্স রে অনেক সময় কোনো একটা মেটালের মধ্যে কোনো খুঁত আছে কি না, কোনো প্রবলেম আছে কি না, সেগুলো ডিটেক্ট করার জন্যও তো এক্স রে ব্যবহার হয়। তো সেই সব ক্ষেত্রে যে এক্স রেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কঠিন এক্স রে, যেটা মেটালকে ভেদ করতে পারবে বা মেটালের মধ্যে কোনো প্রবলেমকে ডিটেক্ট করতে পারে, সেই ধরনের এক্স রেগুলো হচ্ছে কঠিন এক্স রে, এবং এই ক্ষেত্রে বিভব পার্থক্য বেশি রাখতে হয়। এক্স রে হচ্ছে এক ধরনের আলোক তরঙ্গের মতোই, কাজেই এক্স রে ধর্ম যদি তোমরা পড়তে চাও, আলোর ধর্ম প্রপার্টিগুলোর মতো আলো যেরকম এক প্রকার সরল রেখায় চলে, এক্স রেও সরল রেখায় চলে। এটি একটি অদৃশ্য রে, আমরা সবাই জানি এটি অদৃশ্য রে। এটি একটি আলো যেরকম তাড়িৎচুম্বক তরঙ্গ, এক্স রেও তাড়িৎচুম্বক তরঙ্গ, এবং আলোর মতো এর ক্ষেত্রেও প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন এগুলো আছে, ভেদন ক্ষমতা রয়েছে এক্সরে, এরকম আরও কিছু ধর্ম তোমাদের বইতে আছে, সেগুলো পড়ে নেবে। এক্সরের ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার কম বেশি সবাই জানো। এছাড়াও গোয়েন্দা বিভাগে ব্যবহার করা হয়, শিল্পক্ষেত্রে ব্যবহার করা হয়, যে কোনো ঢালাই করা হলো সেখানে ফাটল আছে কি না, আসল নকল হীরার মধ্যে পার্থক্য নির্ণয়ে ব্যবহার করা হয়, আরও বিভিন্ন ব্যবহার আছে, সেগুলো একটু পড়ে নেবে। আরেকটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এক্স রে এবং গামা রের মধ্যে পার্থক্য, এটা অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসে। অ্যালফা বিটা গামা রে তো তোমরা 9-10-এও পড়েছো, এখানেও কিছুটা পড়বে, রেডিয়েশন যখন পড়বে তখন পড়বে। তো এক্স রে হচ্ছে উচ্চ গতিসম্পন্ন ক্যাথোড রে রশ্মি, সেটা যখন কোনো একটা মেটালের উপর ইলেকট্রন এসে পড়ে সে কারণে এক্স রেটা জেনারেট হয়, বা মেটালের উপর ইলেকট্রন আঘাত করার কারণে জেনারেট হয়। আর গামা রে হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, যেখানে কোনো এক্সট্রা মেকানিজমের প্রয়োজন নেই। এক্সট্রা জেনারেট করতে তো আমাদের অনেকগুলো মেকানিজম অ্যাপ্লাই করতে হচ্ছে, বাট গামা রে হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে নির্গত হয় এমন একটা রে। এক্স রে নিউক্লিয়াস বহির্ভূত একটা ঘটনা, বাট গামা রে হচ্ছে একটা নিউক্লিয় ঘটনা, বা নিউক্লিয়াসের মধ্য থেকে এই ঘটনাটা ঘটে। এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য খুবই ক্ষুদ্র, তার তুলনায় গামা রের তরঙ্গ দৈর্ঘ্য একটু বেশি হয়। গামারের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু এক্সরের তুলনায় কিছুটা কম হয়, যদিও এক্সরে তরঙ্গ দৈর্ঘ্য খুব ক্ষুদ্র, কিন্তু গামারের তরঙ্গ দৈর্ঘ্য তার চেয়েও কম হয়। তো এরকম কিছু পার্থক্য আছে, বইতে আরও কিছু পার্থক্য আছে, সেগুলো একটু তোমরা পড়ে নেবে। এক্সরে এবং গামারের পার্থক্য অনুধাবনমূলক প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। তো আজকে ক্লাসের লাস্ট যে টপিকটা নিয়ে ডিসকাস করব, ফটো ইলেকট্রিক ক্রিয়া। জাস্ট এক্স রে যে মেকানিজম, তার বিপরীত ক্রিয়াটা হচ্ছে ফটো ইলেকট্রিক ক্রিয়া। এক্স রে মেকানিজমে আমরা কি দেখেছি, যে একটা ক্যাথোড থেকে ইলেকট্রন নির্গত হলো, সেই ইলেকট্রন এসে মেটাল প্লেটে আঘাত করলো, সেখান থেকে ফোটন বা একটা রে নির্গত হলো। আর ফটো ইলেকট্রিক ক্রিয়া কি, ফটো ইলেকট্রিক আমরা যদি বিশ্লেষণ করি, আগে ফটো বা তড়িৎ আলোক ক্রিয়াটা হয়, তারপরে ইলেকট্রিক ক্রিয়া হয়। তো তার মানে কি, কোনো একটা মেটালের উপর, ধাতুর উপর যদি আলো এসে পড়ে, সেখান থেকে ইলেকট্রন নির্গত হওয়ার প্রক্রিয়াটাকে বলছি ফটো ইলেকট্রিক ক্রিয়া, এবং যে ইলেকট্রনগুলো নির্গত হয় তাকে বলা হচ্ছে ফটো ইলেকট্রন, আর কারেন্টটাকে বলা হচ্ছে ফটো কারেন্ট। ঠিক আছে, এই প্রক্রিয়াটা সর্বপ্রথম ব্যাখ্যা করেন বিজ্ঞানী হার্জ 1887 সালে। তিনি এই ফটো ইলেকট্রিক ক্রিয়া আবিষ্কার করেন। মূলত সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম ইত্যাদি পদার্থের উপর অবশ্যই দৃশ্যমান আলো, অদৃশ্য আলো হলে হবে না, দৃশ্যমান আলো যদি এসে পড়ে তখন কি হয়, ইলেকট্রন নির্গত হয় বা ফটো ইলেকট্রন নির্গত হয়। প্রসেসটা, মেকানিজমটা অনেকটাই এক্সরের মতো। এক্ষেত্রে দুটি মেটাল প্লেট ব্যবহার করা হয়, ধরা হচ্ছে এ এবং সি দুটি মেটাল প্লেট এখানে ব্যবহার করা হলো, একটা কোয়ার্টজ নলের ভেতরে এদেরকে রাখা হয়।
এবং এই প্লেটটার উপরেই কিন্তু সোডিয়াম পটাশিয়াম বা সিডিয়ামের প্রলেপটা রাখা হয়, যে প্লেটের উপর আলো এসে পড়বে, অর্থাৎ এক্ষেত্রে এই প্লেটটা ধরছি। এবং এই পাতের উপর যদি আলো এসে পড়ে এক্ষেত্রে এ আর সি এর মধ্যে তড়িৎ প্রবাহের সূচনা হয়, কারণ এখানে একটা ব্যাটারি রাখা হয়, রেজিস্ট্যান্স আছে যাতে প্রবাহ বাড়ানো কমানো যায়, এবং দুই এ আর সি দুই প্রান্তের বিভব পার্থক্য মাপার জন্য একটা ভোল্ট মিটারও এখানে থাকে। তো আলো এসে যখন প্লেটে পড়ে তখন এআরসি এর মধ্যে তড়িৎ প্রবাহের সূচনা হয়, এবং এআরসি এর মধ্যে বিভব যত বাড়ানো হয় তড়িৎ প্রবাহ তত বাড়তে থাকে। কিন্তু বিভব বাড়াতে বাড়াতে নির্দিষ্ট একটা বিভব পার্থক্যে পৌঁছানোর পর বিভব বাড়ালেও তড়িৎ প্রবাহ আর বাড়ে না। এই প্রবাহটাকে বলা হয় সম্পৃক্তি প্রবাহ। এটা জ্ঞানমূলক প্রশ্নের জন্য প্রয়োজন হবে। এই প্রবাহটাকে সম্পৃক্তি প্রবাহ বলে। আর যে বিভবটা যেটা বললাম, নির্দিষ্ট একটা বিভব পার্থক্যের জন্য প্রবাহ আর বাড়ছে না। এখন এই অবস্থায় যদি এতক্ষণ ছিল এ প্রান্তটা ব্যাটারির নেগেটিভ প্রান্তের দিকে আর সি প্রান্তটা ছিল ব্যাটারির পজিটিভ প্রান্তর দিকে, এখন যদি উল্টা করা হয়, অর্থাৎ এ কে পজিটিভ এবং সি কে নেগেটিভ করা হয়, এবং তারপর যখন আবার আলো এসে পড়বে এই প্লেটের উপর, ইলেকট্রন নির্গত হবে ঠিকই। এখন তো এ বলছে পজিটিভ এন্ড, তার মানে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ টাইপ, তাহলে এই প্রান্ত আবার সেই ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে। ফলে কী হবে, তড়িৎ প্রবাহ, ইলেকট্রন আর প্রবাহিত হতে পারবে না, তড়িৎ প্রবাহ হ্রাস পেতে শুরু করবে। তো যে নির্দিষ্ট বিভবে গিয়ে প্রবাহ আবার শূন্য হয়ে যাবে, সেই বিভবটাকে বলা হচ্ছে নিবৃত্ত বিভব ভি নট। ঠিক আছে, নিবৃত্ত বিভব, সেটাও জ্ঞানমূলক প্রশ্নের জন্য লাগবে, যে ফটোইলেকট্রিক ক্রিয়ায় এই প্রান্তটাকে যখন পজিটিভ করা হয় তখন ভোল্টেজ আস্তে আস্তে কারেন্টটা হ্রাস পেতে থাকে, এবং যে ভোল্টেজের মানের জন্য কারেন্টটা শূন্য হয়ে যায় সেই ভোল্টেজটাকে বলা হয় নিবৃত্তি বিভব। তো এই ক্ষেত্রে আরেকটা বিষয় বা সংজ্ঞা আমাদের মনে রাখতে হবে, এই পাতের উপর যে আলো এসে পড়ছে, যে কোনো কম্পাঙ্কের আলো এসে পড়লেই কি ইলেকট্রন বের হবে তা কিন্তু নয়। যে আপতিত আলোর কম্পাঙ্ক একটা নির্দিষ্ট মানের যে যদি নিচে হয় তখন কিন্তু ধাতব পাত থেকে কোনো ইলেকট্রন নির্গত হয় না। তো সেই একটা নির্দিষ্ট কম্পাঙ্ক লাগবে আমার এখানে, সেই সর্বনিম্ন কম্পাঙ্কটাকে সূচন কম্পাঙ্ক বলা হয়। এটাও একটা জ্ঞানমূলক প্রশ্ন। আর একটু আগে যে বললাম আমরা নিবৃত্তি বিভব, তার সঙ্গে ইলেকট্রনের বেগের সম্পর্ক ভি সমান √2 ই ভি নট বাই এম। এই সমীকরণটা আমরা একটু আগে পেয়েছিলাম এক্স রের ক্ষেত্রে ইলেকট্রনের বেগ নির্ণয়ের সময়। এই সমীকরণটা কিন্তু সেখানেও পেয়েছিলাম। কীভাবে পেয়েছি সেই জিনিসটা তোমাদের ব্যাখ্যা করেছি। ভি সমান দাঁড়ায় √2 ই ভি নট বাই এম। তো আজকের ক্লাসে অনেকগুলো টপিক, ছোট ছোট টপিক আমরা জানলাম। পার্ট বাই পার্ট যদি পড়তে থাকো বোঝাটা সমস্যা হবে না আশা করি। একবারে অনেকগুলো টপিক দেখে ফেললে বুঝতে সমস্যা হবে। একটা একটা করে পড়ো, এবং যখন ক্লাস ওয়ার্ক বা হোমওয়ার্ক সাবমিট করবে, আমি যা যা লিখেছি হুবহু সেই লেখাটা সাবমিট করতে হবে এমন না। এখানকার থেকে যে পয়েন্টগুলো আছে সেগুলো নিয়ে তুমি তোমার মতো একটা লেকচার রেডি করে সেটা সাবমিট করবে। সো ভালো থেকো সবাই। আজকের ক্লাস এতটুকুই। খোদা হাফেজ।